প্রশ্নটা রাখি যে এই যে জাতিসংঘের যে রিপোর্ট, বাংলাদেশের জঙ্গির আল কায়দার যে উত্থানের কথা তারা বলছে যে তারা সেখানে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে, যে পাকিস্তানের অনেক গোয়েন্দা সংস্থার লোকেরা এখানে চলে আসছিল বিগত বছর দুয়েক থেকে আমরা দেখেছি, এবং পাকিস্তানের অনেক ধর্মীয় নেতাদেরকেও আমরা এখানে আসতে দেখেছি, যাদের বিরুদ্ধে অনেক ক্লেইমও আছে বিশ্বব্যাপী। এখন সেটার এর পিছনে তাদেরও কোনো ছত্রছায়া আছে কিনা, কারণ পাকিস্তান তো এদের আতুর ঘর, যেটা অনেকেই বলছেন, আপনারা আপনাদের আলোচনায় বারবার বলছেন, আমাদের ফরিদ ভাই বারবার এই কথাগুলো বলছেন। এই যে আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশি বিদেশ ভ্রমণ, বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিনিয়োগ, এসবের উপর এই জাতিসংঘের এই রিপোর্ট কি ধরনের প্রভাব পড়তে পারে? রাশেদ হায়দার। মাসুদ ভাই, আমি ইউরোপের বিভিন্ন দেশের ইমিগ্রেশনে কাজ করেছি, তো ওখানে আমাদেরকে একটা কথা বলা হতো যে ইমিগ্রেশনে 70% পাকিস্তানি ফেলে দিতে হবে। পাসপোর্ট ভিসা নিয়ে আসতেছে ইমিগ্রেশনে, যখন আমরা যে পাসপোর্ট চেকিং এ বসতাম তখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হতো যে 70% ভালো খারাপ অমুক তমুক পয়সাওয়ালা বিজনেসম্যান বোঝা যাবে না, এটা গোপন কথা। যেটা এখন, হ্যাঁ, এই কথাটা আমি এতদিন বলতে পারতাম না, কারণ হচ্ছে এতদিন বললে আমারও ধরে ফেলাইতে পারতো, কারণ হচ্ছে যে এটা চাকরি যেহেতু করি এটা লিক আউট করা যাবে না। এখন চাকরি করি না, এখন লিক আউট করতেও সমস্যা নেই, এখন বলতেও সমস্যা নেই, সরাসরি বলো হইতো নো পাকিস্তান 70%। এর আগে এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি এক্সচেঞ্জে যখন চাকরি করতাম তখন আমাদের বলা হইতো কোনো পাকিস্তানির পক্ষে সুপারিশ করা যাবে না চাকরির জন্য। তো পৃথিবীর যে কোনো দেশেরটা করো, কিন্তু পাইকাদের ক্ষেত্রে করা যাবে না। এখন জাতিসংঘের আজকের এই রিপোর্টের পরে আপনার রিপোর্টগুলো আসছে, সব দেশেই গেছে, সবার কাছে আছে। আগামী মাস থেকে বোঝা যাবে যে কি ইফেক্টটা পড়তেছে। দেখেন, এখন সমস্ত ইমিগ্রেশন একটা আলাদা চোখ দিবে বাঙালিদের উপর। আরে বাবা রে বাবা, এগুলা তো জাতিসংঘ বলছে। আর ইউরোপ আমেরিকার তো একটা প্রবলেম আছে কি জানেন, এরা ওই যে জঙ্গিবাদ মৌলবাদ কইলে এরা এমনি ডরায় নর্মালি। এখন যখন জাতিসংঘ বলছে, এরপরে দেখবেন আস্তে আস্তে সব ইউরোপিয়ান কান্ট্রি এবার মুখ খোলা শুরু করবে, চাট মুখ খোলা শুরু করবে। যে অবস্থায় এখন তারা, একজন হয়তো আপনার পরিবার, আপনি জীবনে কোনোদিন মৌলবাদের সাথে না, পছন্দই করেন না, আপনি মডারেট লোক, ফ্যামিলি নিয়ে যাবেন, আপনারা ওখানে যায় ঢুকতে দিব না। কারণ ভিসার উপর তো একটা কথা লেখা থাকে, এই ভিসাই আপনাকে দেশে ঢুকতে দেওয়ার স্বাধীনতা দেয় না ইমিগ্রেশন অফিসার। সে আপনার ভিসা দেখে ও ক্যান্সেল সিল মারলো, জবাবও দিবেন আপনারা যে কেন ক্যান্সেল মারছে। কারণ আর হে যে রিপোর্ট দিবে বসের কাছে, বস 50% হিসাব করে এদের বাইর করে দিছি, বসও বললো যে ওকে, ওয়েল অ্যান্ড গুড। ভিসাতে এখন কষ্ট হবে, আপনি ভিসা দিতে গেলে এখন আপনার 14 গোষ্ঠীর ওরাও বহুত হিসাব করবে, সব সংকুচিত হয়ে আসবে আস্তে আস্তে। এবং এই যে আজকে বললো যে এখানে আল কায়দা বা আইএস এর ঘাঁটি হইতেছে বা চেষ্টা চালাইতেছে, বিনিয়োগ আসবে না বিদেশি, কারণ হচ্ছে এদের মাথায় এখন যাবো, ওরে বাবা রে, বিনিয়োগ করতে গেলে যদি আবার আমার ফ্যাক্টরিটা জ্বালাই দেয়, আমার ফ্যাক্টরির উপর যদি আক্রমণ হয়, যদি আমার পয়সাটা ব্লক হয়ে যায়, এটা তো হাজার কোটি বিলিয়ন ডলারের খেলা। কারণ হচ্ছে এইসব, এখান থেকে সরকার যেসব টাকাগুলো বিভিন্ন দেশে বিনিয়োগ করে, সেটা তো এখানকার লোকজনের টাকা। এখানকার লোকজনও কমে, খবরদার, টুরিস্ট কমে যাবে। কানাডা যেটা ঘোষণা দিছে, কানাডার পর আপনি কি মনে করেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিয়ে দিবে? বেশি দিন লাগবে না, একটা সপ্তাহ ওয়েট করেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের উপর রেস্ট্রিকশন দিয়ে দিবে যে ঘুরতে যাইও না, আক্রমণ হইতে পারে, যে কোনো কিছু। এখন আমি বলি, ওই মোল্লারা কোথায় যে এইটা আওয়ামী লীগের নাটক বানায়, জেএমবির লিফলেট পাওয়া যায়, সাভারও তো এইবারও জেএমবির লিফলেট পাওয়া গেছে, ওইটা কারা? মোল্লারা এখন নামে না কেন? কোন একটা মৌলানা আপনারা দেখছেন যে এতগুলা বোমার ধরলো, এর ভিতরে এসে একটা মৌলানাও আইসা বলতে শুনছেন যে বাইরে বোমাবাজি করাটা খারাপ, ইসলামে হারাম, এ কথা বলতে শুনছেন? বাইতুল মোকাররমে একটা তাদের মিছিল করতে দেখছেন? না, এরা এখনো আছে খালি ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এগুলা লইয়া, এগুলা সব মুখে কুলু পাইটা বৈশা রয়েছে। তবে হ্যাঁ, বাংলাদেশের এই জঙ্গিগুলা, জঙ্গি মৌলানা, এই যে মামুনুল হক 501, এরা সবাই বুঝতেছে যে কুচি কাটা করবে এখন,
দেখেন আমি বারবার একটা কথা আপনার এখানেও বলছিলাম যে মিশরে ওই যে গণ অভ্যুত্থান, ওই যে আরব স্প্রিং এর পরে সরকার বদল হইলো, এরপরে আইলো না একটা ব্রাদারহুডের বহুত বড় নেতা, যিনি নামাজ না পড়লে সকাল হইতো না, ভোর হইতো না, যিনি নামাজে জোরের নামাজ না পড়লে আসরের নামাজের আজান হইতো না, আল্লাহর এত বড় ওলি, কি করলো? 1 বছরের মাথায় উল্টা লটকায়া ঝুলাইয়া মারছে। ওইখানে মৌলবাদীদেরকে কুচি কাটা করছে। ঠিক এই কথাটা আমি বারবার বলতেছিলাম যে বাংলাদেশে আমেরিকা সেম কাহিনী করবে, কারণ আমেরিকাটা আগে থেকেই জানে যে এখানে মৌলবাদের বিশাল বিস্তার হইতেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের আগে ভয়ে এরা আইতে পারে নাই, এখন আইতেছে তো এই দেখবেন গভর্নমেন্ট এই আমেরিকায় এমন প্রেসার দিব, কুচি কাটা হইতে বাধ্য আপনারা। আর যদি কুচি কাটা না করেন আপনারাও যাইবেন গা সৌদি আরবে। এই ধরনের জঙ্গি, এই তো ইসলামের সবচেয়ে বড় সিটি বা পবিত্র জায়গা তো সৌদি আরব, ওইখানেও তো এইসব জঙ্গিবাদী কথাবার্তা কয় না কেউ। এরা এই দেশে বসে কেন বলে? সুতরাং আপনি এই যে ভ্রমণ বলেন, পাসপোর্ট বলেন, এমনি তো পাসপোর্টের অবস্থা খারাপ। আমগো কয়দিন পরে সম্ভবত দেখবেন যে আপনি আফগানিস্তানে করে যে বাঙালি আওয়ার দরকার নাই তোরা, কারণ এটা এমন এক জাত। আবার অনেকে কয় না এই যে আমাদের মধ্যে অনেক উগ্রবাদী কিছু বাঙালি আছে, আমি ওদের বঙ্গু বলি। এরা কি কয় জানেন? এই ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নিব। ওই এক বেটায় লেখছে যে আপনারা তো পাকিস্তানকে ধন্যবাদ দেওয়ার দরকার, বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে থাকতো স্বাধীন নিতে পারতেন। কত আরে বাবা, বাংলাদেশ ইন্ডিয়া নিব না, কারণ ইন্ডিয়া এমনি যন্ত্রণায় আছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে অলরেডি 40 সিট বাঙালিদের, বাংলাদেশ সহ গেলে তো 150 সিট হয়ে যাবো গা। তখন তো শালার মোদি ফদি থাকবো না, আপনি আর আমি প্রধানমন্ত্রী হয়ে যাবো। এই জন্যই বাংলাদেশের নিব না। আর এত বড় একটা ফকিন্নি, আমরা ফকিন্নির জাত, যেটা খানা দানা অমুক তমুক সব ইন্ডিয়ার উপর নির্ভর করতে হয়। সেই দেশের এক ফকিন্নিরে আবার নিয়ে লাভ আছে, নিলে একটা রিচ কান্ট্রি নিব দরকার। তো দেখেন কি কি হয়, আপনি জাস্ট একটা সপ্তাহ খেয়াল করেন। জিও পলিটিক্সে অনেক ঘুরতেছে, জাতিসংঘের এই রিপোর্ট কিন্তু খুবই খারাপ, ইহা খুবই খারাপ। ভলকার তুর্কের এক কথায় যদি সেনাবাহিনী জঙ্গি দমনে স্টপ হয়ে যাইতে পারে 5ই আগস্টের 2024-এর, তাহলে জাতিসংঘের পুরা রিপোর্টে এখন কি কি হবে, শান্তিরক্ষী মিশন টিকে কিনা সেটা দেখেন, নাকি সেখান থেকেও বহিষ্কৃত হয় বাংলাদেশ। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছেও আসি। এই বিষয়ে রফিক ভাই বলতে চেয়েছিলেন, আমি ভেবেছিলাম একটু গোছানো আলোচনা হলে ভালো হয়, যে আমরা সেকেন্ড স্টেপে আলোচনাটা করি।